হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বিগত ক্লাসে আমরা এর আগের যে ম্যাথটা ছিল, আমরা একটার গ্রেডিয়েন্ট বের করছিলাম। তো পরবর্তীতে বলছিলাম যে আমরা এই পরবর্তী ক্লাসে সৃজনশীল রিলেটেড যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো সলভ করবো। তো চলো তো আজকে আমাদের যে প্রথম যে সৃজনশীল ম্যাথটা আছে সেটা আমরা দেরি না করে শুরু করি। এখানে কি বলছে? তো দেখো এখানে কি বলছে যে ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ির চালক উত্তর দিকে ঘন্টায় তার বেগের দ্বিগুণ বেগে একটি ট্রাক চলতে দেখলো। ঠিক আছে, পূর্ব দিকে আমরা কি ধনাত্মক এক্স অক্ষ এবং উত্তর দিকে ধনাত্মক ওয়াই অক্ষ বিবেচনা করছি। ট্রাকটি আসলে প্রকৃতপক্ষে কোন দিকে চলতেছিল? সেম টু সেম আগের ম্যাথ। ঠিক আছে, সেম টু সেম আগের ম্যাথ। তাহলে চলো আমরা ক নম্বর প্রশ্নটা শুরু করি। তো ক নম্বর প্রশ্নে আমাদের দেখো কি বলছে যে 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে একটি গাড়ির চালক, গাড়ি মানে গাড়িটা চলতেছে কি 40 কিলোমিটার বেগে, তার দ্বিগুণ বেগে ট্রাক চলতেছে। ঠিক আছে, তার দ্বিগুণ বেগে কি একটি ট্রাক চলতেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে গাড়ির বেগ ভিসি। ঠিক আছে, গাড়ির বেগ ভিসি ইজ ইকুয়াল টু কি 40 কিলোমিটার পার আওয়ার। 40 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, গাড়ি বেগ ভিসি আমরা লিখলাম 40 কিলোমিটার পার আওয়ার, কারণ ট্রাকের বেগ। ঠিক আছে, ভি ট্রাকের বেগ আমরা দিলাম কি ভিটিসি। ঠিক আছে, ভিটিসি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে 2 ইন্টু 40, 2 ইন্টু 40। ঠিক আছে, তাহলে কি হবে 80 কিলোমিটার পার আওয়ার, 80 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, 80 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের ট্রাকের প্রকৃত বেগ ভিটি ইজ ইকুয়াল টু হোয়াট, এই জিনিসটা আমাদের বের করতে হবে। ট্রাকটির প্রকৃত বেগ ভিটি ইজ ইকুয়াল টু হোয়াট, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের এখানে যদি ভিটি আমরা বের করি, তাহলে দেখো যদি একটু ডায়াগ্রাম ড্র করি, ডায়াগ্রাম ড্র করলে একটু ইজি লাগবে। তাহলে কি বলছে বলতো, পূর্ব দিকে চলতেছে, তাহলে এদিকে যাচ্ছে কি আমাদের 40 কিলোমিটার পার আওয়ার, আর এদিকে আমাদের হচ্ছে কি 80 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এদিকে আমাদের হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের লোভ দিবে একটা কি এইদিকে কাজ করবে, এইদিকে যদি কাজ করে তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে এটা যদি আমাদের ভিটি হয় তাহলে আমরা কি লিখতে পারি √40² + 80² √40² + 80² তো আলটিমেটলি এখন যদি এটাকে তুমি ক্যালকুলেশন করো, এখান থেকে তুমি ভিটের ভ্যালুটা কত পাবা, 40√5 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, 40√5 কিলোমিটার পার আওয়ার। এই ছোট্ট জিনিসটাই আমাদের প্রথমে দিছিল প্রথম ক নম্বর অংশ। আচ্ছা, এখন বলছে প্রকৃতপক্ষে কোন দিকে চলছে, এখন কোনটা আমরা বের করি আসলে, কোনটা এখানে দেখাই দিলে সবচেয়ে বেটার। তাহলে কোনটা যদি বের করতে চাও, আহ, আমরা কোনটুকু বের করি, আমরা এই কোনটা বের করি, এই কোনটাকে আমরা ধরছি কি থিটা। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখি কি ট্যান থিটা ইজিক্যাল টু আমরা এখানে কি লিখতে পারি 40/80। তাহলে কি আলটিমেটলি কি থাকে এখানে 0.5। ঠিক আছে, 0.5 আলটিমেটলি থাকে এখানে আমাদের 0.5। তাহলে এখান থেকে যদি আমরা থিটার ভ্যালুটা এখন বের করতে চাই, তাহলে থিটা ইকুয়াল টু কি হবে আমাদের বলতো, 26.57 ডিগ্রি। ঠিক আছে, থিটা ভ্যালুটা হবে 26.57 ডিগ্রি। তাহলে চলো আমাদের পরবর্তী প্রশ্ন, খ নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্নটা কি বলছে যে ট্রাক ও গাড়িটি প্রকৃত বেগ যে তলে অবস্থিত তার উলম্ব দিকে একটি একক ভেক্টর নির্ণয় করা সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখাও। ঠিক আছে, গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখাও। এখানে আসলে গাড়ির প্রকৃত বেগ কি 40 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখান থেকে গাড়ির বেগ ভেক্টর যদি আমরা লিখি তাহলে আমরা কি লিখতে পারি যে ভিসি ভেক্টর আকারে, তাহলে কি লেখা যায় এক্স এক্সিস বরাবর কি কাজ করে আই, তাহলে আমরা কি লিখতে পারি 40 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, 40 কিলোমিটার পার আওয়ার আমরা এটা লিখলাম। ঠিক আছে, এখন ট্রাকটির প্রকৃত বেগ, ঠিক আছে, এই যে ট্রাকটির প্রকৃত বেগ এটা কি এই গাড়ির বেগের সাথে কি 26.57 ডিগ্রি কোণে পূর্ব দিকে পূর্ব পাশে ক্রিয়া করতেছে, তাই না? আচ্ছা, তাহলে এখন এখানে আমরা যদি ট্রাকের বেগ ভেলোসিটিটা বের করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু এটাকে উপাংশে বিভাজন করে পরে লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো তো, এখানে আমাদের আসে লিখতে পারি যে 40√5 সাইন 26.57 to I প্লাস 40√5 cos 26.57 জে। ঠিক আছে, তাহলে দেখো এখন মোটামুটিভাবে যদি এটাকে তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে এখানে আমাদের আসছে কি যে 40I প্লাস 80 জে কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, কিলোমিটার পার আওয়ার। তো এখন আমাদের কি বলছে যে এই দুইটার উপর একটা লম্ব একক ভেক্টর বের করা যায় কিনা। তাহলে এখন ভিসি এবং ভিটি এর তলে লম্ব ভেক্টরটা কি হবে, ভিসি ক্রস ভিটি, এটা। তো আলটিমেটলি এখন এখানে আই জে কে বসাও, বসার পরে দেখো এখানে কি 40I, এটা জিরো এটা জিরো, এখানে কি আছে 40 80 তাও জিরো। তাহলে আলটিমেটলি এখন টোটাল এই পোর্শনটুকু তুমি যদি ক্যালকুলেশন করে এখানে থাকতেছে কি আমাদের 32K।
এটা থাকতেছে। এখন এই লম্ব অভিমুখে যদি একক ভেক্টর ধরি আমরা এটা, এটা আমরা একটু সরাই নিই, ঠিক আছে, এটা যদি হয় ইটা, তাহলে এই ইটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, যে ভিসি ক্রস ভিটি, এই ভেক্টরটার মান, এই ভেক্টরটার মান। তো আলটিমেটলি দেখো এখানে কি আছে, যে 32 না 3200 কে ডিভাইডেড বাই এটার যদি মান বের করি তাহলে কি হবে আমাদের, 3200। তো আলটিমেটলি আমার এখান থেকে থাকতেছে কি, কে, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি, যে ট্রাক ও গাড়িটির প্রকৃত বেগ যে তলে অবস্থিত, ঠিক আছে, তার উলম্ব দিকে একটি একক ভেক্টর নির্ণয় করা সম্ভব, ঠিক আছে। এই জিনিসটা বের করে পরে ওই লাইনটা লিখে দিবা, তাহলে আমাদের মোটামুটি অ্যান্সার হয়ে যাবে। তো আজকে আমাদের প্রথম সৃজনশীল ম্যাথটা আমরা সলভ করে ফেললাম, যেটা ঢাকা বোর্ড 2019 সালে আসছিল, ঠিক আছে। চলি দেখি আমাদের পরবর্তীতে কোনটা আছে। রাজশাহী বোর্ড 2019, প্রথমেই বলে নিই, এখানে এখন যে আমরা ম্যাথটা সলভ করব, এই ম্যাথটা নিয়ে অনেক একটু জটিলতা আছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সলভ করা আছে। তো আমি একটা মেথডে সলভ করাই দিব। দেখো আমার কাছে মনে হয়েছে ম্যাথটা একটু মোটামুটি ভালো লাগছে, তো আমি মেথডে সলভ করাই দিই। তো ম্যাথটা প্রথমে কি বলছে, যে 30 ডিগ্রি কোণে আনত একটি পাহাড়ের ঢাল বেয়ে, হ্যাঁ, 72 কিলোমিটার পার আওয়ার সমবেগে একটি বাস কি করছে, উপরের দিকে করতেছে, ঠিক আছে। এমন সময় হঠাৎ বৃষ্টি 6 মিটার পার সেকেন্ড সমবেগে খাড়া নিচের দিকে পড়তে শুরু করলো, ঠিক আছে। বৃষ্টি যখন প্রায় শেষ, তখন অনুভূমিক বায়ু প্রবাহ শুরু হলো। কনসেপ্টটা কি তোমরা আগে ভিজুয়ালাইজ করতে পারছো মনের মধ্যে? এই জিনিসটা কিন্তু আগে একটু ভিজুয়ালাইজ করতে হবে, ঠিক আছে। একটা গাড়ি কি 30 ডিগ্রি কোণ আনতে একটি ঢাল বেয়ে আস্তে আস্তে উপর দিকে করতেছে, তখন আবার বৃষ্টিও পড়তেছে, বৃষ্টি যখন থামলো তখন আবার আণবিকভাবে কি হয়েছে, ঠিক আছে, বায়ু প্রবাহ শুরু হয়েছে। তো প্রথম আমাদের বলছে কিন্তু শুরুতে বাদ চলো কত কোণ আসলে বৃষ্টি পড়তে থাকবে, যখন আসলে বৃষ্টি লম্বভাবে পড়তেছিল, ঠিক আছে, বৃষ্টি লম্বভাবে পড়তেছিল। হুম। তো চলো আমরা এটার জন্য আগে ছোট্ট করে একটা ডায়াগ্রাম ড্র করি আগে, ঠিক আছে। ছোট্ট একটা ডায়াগ্রাম ড্র করি। এটা ধরলাম আমাদের সেই 30 ডিগ্রি কোণের সেই ঢাল, ঠিক আছে, এটাকে আমরা ধরলাম 30 ডিগ্রি কোণের সেই ঢাল, এটা হলো কি আমাদের 30 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে ধরলাম এই পয়েন্টে, এই দিকে আমাদের কাজ করতেছি কি, বাসের বেগ, ঠিক আছে। আমরা বাসের বেগকে ধরে নিলাম কি ভিবি, ঠিক আছে, বাসের বেগকে ধরে নিলাম কি ভিবি। তাহলে এখানে আমরা একবারে লিখে ফেলি, যে ভিবি ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, 72 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। ভিবি ইজ ইকুয়াল টু 72 কিলোমিটার পার আওয়ার, এখান থেকে আমাদের আসতেছে কি 20 মিটার পার সেকেন্ড, এখান থেকে আমাদের আসছে 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন বৃষ্টি, এই পর্যন্ত বৃষ্টি কি একদম নিচের দিকে বৃষ্টি খারাপভাবে পড়ে, তাহলে এখানে আমাদের আসতেছে কি ভিআর, ভিআর ইজ ইকুয়াল টু কত, এখানে ভিআর ইজ ইকুয়াল টু আমরা কত পাইছি, ভিআর ইজ ইকুয়াল টু আমরা কত পাইছি, ভিআর ইজ ইকুয়াল টু পাইছি 6 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। ভিআর ইজ ইকুয়াল টু পাইছি আমরা 6 মিটার পার সেকেন্ড। এখন এই দিকে ভিভি পাস করে, তাহলে তার উল্টার দিকে কি মাইনাস ভিভি কাজ করবে, মাইনাস ভিভি কাজ করবে, ঠিক আছে। আবার এই যে লব্ধি, এই লব্ধিটা কি এদিকে কাজ করবে, যেহেতু গাড়িটা উপর দিকে যাচ্ছে, লব্ধিটা এদিকে কাজ করবে, তো লব্ধি হবে কি আমাদের ভি। তাহলে এই ভি আর আর এই ভি এটার মধ্যবর্তী কোণ কি আমাদের থিটা। আবার এই ভি ভি আর এই ভি আর এটার মধ্যবর্তী কোণ হচ্ছে কি আমাদের 120 ডিগ্রি, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের 120 ডিগ্রি। তাহলে আলফার মানটা আমাদের কি দাঁড়াচ্ছে 120 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এখন যদি আমরা এখানে ফর্মুলাটা ইউজ করি, আমরা ফর্মুলাটা জানি না, যে tan থিটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ভিভি সাইন পাই মাইনাস আলফা ডিভাইডেড বাই ভি আর প্লাস ভিভি কস পাই মাইনাস আলফা, এটা আমরা লিখতে পারি না। আচ্ছা, দেখো এখন জাস্ট এখানে মানগুলো বসাই দাও। ভিভির ভ্যালু কত, 20 সাইন পাই মাইনাস আলফা, তার মানে কি থাকতেছে এখানে সাইন 60 ডিগ্রি, ঠিক আছে। এখানে থাকতেছে কি আমাদের সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই ভি আর কত 6 প্লাস ভিভি কত 20 কস 60 ডিগ্রি, ঠিক আছে, 20 কস 60 ডিগ্রি। তো আলটিমেটলি এখন এই টোটাল পোর্শনটুকুকে যদি ক্যালকুলেশন করে, এখানে আমাদের আসবে কি 1.0825, ঠিক আছে, 1.0825। তো এখান থেকে যদি আমরা থিটা ভ্যালুটা ক্যালকুলেশন করি, তাহলে থিটা ইকুয়াল টু কি লেখা যায়, tan ইনভার্স এটা, তাহলে এটা যদি ক্যালকুলেশন করে এখান থেকে আমাদের থিটা মান আসবে কি 47.27 ডিগ্রি, ঠিক আছে। তো আমাদের কিন্তু ক নম্বর পোর্শনটা বের করা শেষ, ঠিক আছে, আমাদের কিন্তু ক নম্বর পোর্শন বের করা শেষ। একটু জটিল ছিল, একটু বোঝার ছিল, যদি একবার প্র্যাকটিস করো তাহলে এই রিলেটেড ম্যাথগুলো এইভাবে তোমরা সলভ করে ফেলতে পারবা, ঠিক আছে। তাহলে এখন দেখো পরবর্তী পোর্শনটুকু কি বলছে, যে বায়ু প্রবাহের দরুন যদি বাচ্চালোক খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখলে বায়ু প্রবাহের প্রকৃত মান ও দিক গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও, বায়ু প্রবাহের প্রকৃত মান ও দিক গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও, ঠিক আছে। তো আমাদের খ নম্বর পোর্শনটা আমরা শুরু করি আস্তে আস্তে। তো দেখো এখানে কি বৃষ্টির বাসের সাপেক্ষে আসলে বৃষ্টির আপেক্ষিক বেগের মান আমরা যদি ভি, এই যে ভি, এই ভিটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা এখানে ফর্মুলাটা আগে লিখে নিই। ফর্মুলা বসাবো, ম্যাথ করব, ঠিক আছে, এখানে আর কোনো কাজ নাই। ভি আর স্কোয়ার প্লাস ভিবি স্কোয়ার প্লাস 2 VR ভিবি কস
পাই মাইনাস আলফা এটা হবে। তো আলটিমেটলি আমাদের এইখানে ভি আর এর ভ্যালু কত দেওয়া আছে, 6 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার প্লাস 2 × 6 × 20 ইন্টু কস 180 মাইনাস 120, এটা কি হবে কস 60 ডিগ্রি। তো আলটিমেটলি যদি আমাদের এখান থেকে আমরা ভি এর ভ্যালুটা বের করি তাহলে আমাদের কি হবে 23.58 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আমাদের ভ্যালু কি হবে 23.58 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, 25.38 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন আমরা একটা পাশে একটা ছোট্ট করে চিত্র আঁকি, ঠিক আছে। আমরা ছোট পাশে একটু ছোট করে চিত্র আঁকি, চিত্রটা আসলে একটু লাগবে, ঠিক আছে। তো আমাদের এটা তো কি 30 ডিগ্রি, তো আমরা জানি যে এটা আমাদের থেকে 30 ডিগ্রি। তো এখন যদি আমাদের ভি এই দিকে তো কাজ করতেছিল, ভিটা কি এদিকে কাজ করতেছিল না, তাহলে দেখো এখানে আহ, আমাদের এই যে ভি যদি দিকে কাজ করে তাহলে আমাদের এই দিক বরাবর কি একটা দুইটা উপাংশে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যদি এই কোণটার মান কি হয় থিটা, তাহলে আমরা কি লিখতে পারি এখানে ভি সাইন থিটা, আর এখানে আমরা কি লিখতে পারি যে ভি কস থিটা, এখানে আমরা লিখতে পারি কি ভি কস থিটা, ঠিক আছে। এটা 30 ডিগ্রি। তাহলে এখন বলছে কি যদি আহ, এইখানে এই যে থিটাটা কি 47.27, ওই যে আগে লব্ধিবেগের সাথে থিটাটা বের করেছিলাম, ঠিক আছে। তাহলে আমাদের এই ভি প্রাইম, হুম, এখন যদি কি বলে যে এই লব্ধি বেগটা, হ্যাঁ এই লব্ধি বেগটা যে দিছে এই লব্ধি বেগটার কি আনুভূমিক আর উলম্ব অংশ কি যথাক্রমে এখানে ভি সাইন থিটা আর ভি কস থিটা। এখন যদি ধরো যে বায়ু প্রবাহের বেগের সমান ও বিপরীতমুখী হয় তাহলে কি হবে, গাড়ির চালক কি বৃষ্টিপথটা নিচের দিকে দেখতে হবে, ঠিক আছে। এখানে কি বলছে, এখানে বলছে যে প্রশ্নে আগে দেখো বায়ু প্রবাহের দরুন বাস চালক খাড়ার নিচের দিকে বৃষ্টি পড়তে দেখতেছে, ঠিক আছে। তাহলে বায়ু প্রকৃত মানে দিক বিশ্লেষণ করো, এটা কিন্তু কন্ডিশন বইলে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখন যদি এই বায়ু প্রবাহের বেগ এই বায়ু প্রবাহের বেগের সমান, হ্যাঁ এবং বিপরীত হয় তাহলে গাড়ি চালক কি হবে, বৃষ্টিপথটা নিচের দিকে পড়তে থাকবে। তাহলে সুতরাং বাতাসের বেগটা যদি আমরা এখান থেকে বের করে আনতে চাই তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে ভি প্রাইম ইজ ইকুয়াল টু কি লেখা যায় যে ভি সাইন থিটা। তাহলে আমরা এখান থেকে ভি পাইছিলাম কত 23.58, সাইন থিটার ভ্যালু কত, থিটার ভ্যালু হচ্ছে 47.27, 47.27। তো আলটিমেটলি আমরা কোন ভ্যালুটা বের করতেছি, এই যে ভ্যালুটার মান আমরা বের করতেছি। তো এখন দেখো এখান থেকে যদি আমরা এই ভ্যালুটা বের করি তাহলে এখানে আমরা পাবো কত 17.32 মিটার পার সেকেন্ড। এখান থেকে আমরা ভিপিএনের ভ্যালুটা পাবো কি 17.32 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে আমাদের বায়ু প্রবাহের প্রকৃত মান কত 7.32 মিটার পার সেকেন্ড। এর দিক হবে কি যে অনুভূমিক বরাবর সামনের দিকে, ঠিক আছে। এর দিকটার ক্ষেত্রে যখন বলবা তখন কি বলবা যে এটার দিক হবে অনুভূমিক বরাবর সামনের দিকে, ঠিক আছে, অনুভূমিক বরাবর সামনের দিকে। এই জিনিসটা এখানে বের করতে বলছিল। তো রাজশাহী বোর্ড 2019 আশা কোশ্চেন, এই কোশ্চেনটা খুবই একটা ট্রিকি কোশ্চেন ছিল আমার কাছে মনে হয়েছে, যদি ধরতে না পারো তাহলে এই ম্যাথটা তুমি ভুল করে আসবা, ঠিক আছে। এবং অনেকে আমার মনে হয় পরীক্ষাতে এই জিনিসটা ভুল করে আসছে মাত্র পরি করতে যায়, ঠিক আছে। কনসেপ্ট ক্লিয়ার না থাকলে এই ম্যাথটা আসলে এখানে যে সলভ করে আসা এটা একটু চারটেখানি কথা না, ঠিক আছে। অনেক ভালো ভালো স্টুডেন্ট এই ম্যাথে আটকে যাবে। তাহলে চলো আমরা দেরি না করে পরবর্তীতে কোন ম্যাথটা আছে সেটা আমরা একটু দেখি। তো দেখো এখানে কি বলছে যে চিত্র অনুসারে ও বিন্দুতে 2 কেজি ভরের কোনো স্থির বস্তুর উপর 4 সেকেন্ড ধরে 3টি বল ক্রিয়া করে। পরবর্তীতে একই বস্তুর উপর কেবলমাত্র 5 নিউটন ও 6 নিউটন বল 4 সেকেন্ড ধরে ক্রিয়া করে, ঠিক আছে। তাহলে কি বলছে প্রথম 4 সেকেন্ড সময় বস্তুর উপর ক্রিয়াশীল লব্ধি বলের মান বের করা। উভয় ক্ষেত্রে লব্ধি বল একই হবে কি, গাণিতিক বিশ্লেষণমূলক মতামত দাও, ঠিক আছে। তো চলো ক নম্বর প্রশ্নটাকে শেষ করি। তো দেখো এখন আমাদের এক্স এক্সিস বরাবর যদি আমাদের বলগুলো লব্ধিমান নেই তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে এফ এক্স ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি যে প্রথমটার জন্য দ্বিতীয়টার জন্য তৃতীয়টার জন্য, ঠিক আছে। তাহলে প্রথমটা কি 5 cos, এখানে কি 0 ডিগ্রি, আর এখানে কি 6 cos 90 ডিগ্রি, আর এখানে কি আছে 2 cos, এখানে যদি 120 আর এখানে হচ্ছে 90, তাহলে আলটিমেটলি কত 210 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখে দিই 210 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, তো টোটালটুকু ক্যালকুলেশন করে এখান থেকে আসতেছে কত 3.268 নিউটন, ঠিক আছে, 3.268 নিউটন। এখন যদি আমাদের ওয়াই এক্সিস বরাবর করি তাহলে আমাদের কি হবে এফ ওয়াই। তাহলে এফ ওয়াই এর জন্য আমরা সেম টু সেম 5 sin 0 ডিগ্রি, এখানে কি হবে 6 sin 90 ডিগ্রি, এখানে আমাদের কি হবে 2 sin 210 ডিগ্রি, ঠিক আছে, 2 sin 210 ডিগ্রি। তাহলে দেখো আলটিমেটলি আমাদের এখান থেকে ক্যালকুলেশন করলে কি থাকে 5 নিউটন, ঠিক আছে, 5 নিউটন। তাহলে আমাদের এখানে যদি লব্ধিটা বের করি তাহলে আমাদের লব্ধিটা যদি বের করি তাহলে আমাদের এখানে কি করতে পারি √3.268 তার স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। এখান থেকে যদি ক্যালকুলেশন করি এখান থেকে আমাদের এফ এর ভ্যালুটা কি পাবো 5.973 নিউটন, 5.973 নিউটন, ঠিক আছে। আমরা কিন্তু এফ এর ভ্যালুটা এখান থেকে পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে প্রথম 4 সেকেন্ডে বস্তুর প্রক্রিয়াশীল লব্ধি বলে মান কত হবে 5.973 নিউটন,
5.973 নিউটন। আমাদের কয়েন কিন্তু প্রশ্নটা শেষ। এখন খ নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্নটা কি বলছে, উভয় ক্ষেত্রে লব্ধি বলের দিক একই হবে কিনা, ঠিক আছে। তো প্রথম ক্ষেত্রে আমাদের এফ এক্স এর ভ্যালু পাইছে কত 3.268 এবং এফ এর ভ্যালু পাইছে কত 5 নিউটন, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যদি ট্যান থিটা বের করি তাহলে কি হবে, এফ ওয়াই ডিভাইডেড বাই এফ এক্স। তাহলে এখান থেকে দেখে ফাই কত 5 আর এফ এক্স কত 3.268 তো আলটিমেটলি এখান থেকে যদি আমরা থিটা ভ্যালুটা বের করি, এখান থেকে থিটা ভ্যালু বের করলে আমাদের কত আসে 56.83, ঠিক আছে 56.83 ডিগ্রি। থিটা ভ্যালুটা আসে 56.83 ডিগ্রি। এখন সেকেন্ড কন্ডিশন আমাদের কি বলছে, সেকেন্ড কন্ডিশনে বলছে যে লেখেন সেকেন্ড কন্ডিশন। তো এখানে সেকেন্ড কন্ডিশনে কি বলছে যে এফ ওয়ান ইজ ইকুয়াল টু 5 নিউটন, ঠিক আছে। সেকেন্ড কন্ডিশনে বলেছে যে এফ ওয়ান ইজ ইকুয়াল টু 5 নিউটন এবং কি এফ টু ইজ ইকুয়াল টু কি হয়েছে 6 নিউটন, হ্যাঁ, এবং আলফা ইজ ইকুয়াল টু কত 90 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি আমাদের থিটা প্রাইম হয় তাহলে এখান থেকে আমরা লিখি যে ট্যান থিটা প্রাইম ইজ ইকুয়াল টু আমাদের কি লেখা যায় 6/5, 6/5 লেখা যায়। তো এখান থেকে যদি থিটা প্রাইমের ভ্যালুটা বের করে ফেলো, তো এখান থেকে থিটা প্রাইমের ভ্যালু যদি বের করো তাহলে থিটা প্রাইমের ভ্যালুটা কি আসে 50.19 ডিগ্রি, ঠিক আছে 50.19 ডিগ্রি। তাহলে দেখো এখানে আমরা কি বলতে পারি, দুইটা এখান থেকে কিন্তু মান সেম আসে না, একটা 56 একটা 50 আসছে, তাহলে আমরা কি বলতে পারি উভয় ক্ষেত্রে লব্ধি বলের দিক এক হবে না, ঠিক আছে, উভয় ক্ষেত্রে লব্ধি বলের দিক এক হবে না, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দিনাজপুর বোর্ড 2019 সালে আসা কোয়েশ্চেন, মোটামুটি ভালোই দিছে, ম্যাথটা দেখে আমার কাছে ভালোই লাগছে, এরকম ম্যাথ আসলে দেওয়া উচিত, ঠিক আছে। সবাই অ্যান্সার করতে পারবে, ফুল মার্কস পাবা। তো দেখো পরবর্তীতে আমাদের 4 নম্বর সৃজনশীল। তো এখানে কি বলছে যে ওবি বরাবর করিমের বেগ দেওয়া আছে, ওএ বরাবর রহিমের বেগ দেওয়া আছে। করিম কত বেগে অপর পারে পৌঁছালো, করিম ও রহিমের মধ্যে কে আগে অপর পারে পৌঁছাবে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও। তো চলো আমরা শুরু করি নদী নৌকার কনসেপ্টের ম্যাথ এটা। তো দেখো এখানে কি বলছে প্রথমে, তো এখানে ফার্স্টে বলছে দেখো এখানে স্রোতের বেগ ইউ, ঠিক আছে, ইউ বলছে কি 1 মিটার পার সেকেন্ড, স্রোতের বেগ দেওয়া আছে। করিমের বেগ ভি, আমরা যদি ধরি ভি তাহলে এখানে কত পাবো 8 মিটার পার সেকেন্ড, ঠিক আছে 8 মিটার পার সেকেন্ড। এবং ইউ এর মধ্যবর্তী কোণ আলফা ওয়ান ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 120 ডিগ্রি। তো আর কিছু লাগে, আর কিছু কিন্তু লাগে না, তাহলে আমরা করিমের লব্ধি বেগ ভি আর ইজ ইকুয়াল টু এখান থেকে কি লিখতে পারি যে ভি আর ইজ ইকুয়াল টু √ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউ ভি কজ আলফা ওয়ান, এটা আমরা পাইতে পারি। তো দেখো এখন এখানে যদি মানগুলা বসাই 1 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 2 × 1 × 8 কস 120 ডিগ্রি, ঠিক আছে। তো ক্যালকুলেটর বসে এটি ক্যালকুলেশন করবা, এখান থেকে তুমি ক্যালকুলেশন করলে পাবো কত 7.55 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে করিম কত বেগে অপর পারে পৌঁছালো 7.55 লব্ধি বেগে অপর পারে পৌঁছালো, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের অ্যান্সার, ঠিক আছে, ক নম্বর প্রশ্নের অ্যান্সার। তো এখন তো খ নম্বর প্রশ্ন যে করিম ও রহিমের মধ্যে আসলে কে অপর পারে পৌঁছাইছে, করিম ও রহিমের মধ্যে অপর পারে কে পৌঁছাইছে। তো দেখো এখানে কি এইটুকু হচ্ছে কি 90 ডিগ্রি এবং এই পর্যন্ত হচ্ছে কি 120 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই যে নদীর প্রস্থ আর এই যে করিম যে গেল, করিমের মধ্যে মধ্যবর্তী কোণটা আসলে কত থাকলো আমাদের, থিটা ইজ ইকুয়াল টু কি হলো 120 মাইনাস 90, আলটিমেট হলো কি 30 ডিগ্রি, এটা হলো। আচ্ছা, এখন নদীর প্রস্থ বরাবর করিম তো আসলে এইদিকে যাচ্ছে, ঠিক আছে, করিম এদিকে যাচ্ছে, তাহলে এইদিকে আমাদের কি দুইটা উপাংশে ভাগ হয়ে গেছে, একটা এইদিকে আর একটা এইদিকে, এরকম ভাগ হয়ে গেছে না। তাহলে নদীর প্রস্থ বরাবর আসলে করিমের উপাংশটা কি হইলো, সেটা যদি আমরা ধরি যে ভি কে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, করিম কত বেগে যাচ্ছিল 8 মিটার পার সেকেন্ড, তাহলে 8 × কস এদিকে কি হবে কস কস 30 ডিগ্রি। তো আলটিমেটলি যদি এটাকে ক্যালকুলেশন করি এখানে আমাদের কি থাকে যে 6.93 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এখানে আমাদের করিমের বেগ থেকে 6.93 মিটার পার সেকেন্ড। তাহলে করিমের নদী পার হতে প্রতিদিন সময় কত লাগে, টি কে ইজ ইকুয়াল টু কি লাগে যে ডি ডিভাইডেড বাই ভি কে। তো আলটিমেটলি এখানে ডি কত, নদীর প্রস্থ কত দেওয়া আছে, আচ্ছা এখানে একটা জিনিস একটু বলেছে, এখানে 150 হবে না, ঠিক আছে, এখানে 150 হবে না, এখানে হবে কি 500 মিটার, ঠিক আছে, নদীর প্রস্থ এখানে 500 মিটার হবে। এখানে জিনিসটা একটু বলতে আছে, আমরা এখানে এটা চেঞ্জ করে লিখবো কি এখানে 500 মিটার, ঠিক আছে 500 মিটার। তো দেখো এখানে নদীর প্রস্থ দেওয়া আছে কত 500 মিটার, আর ভিকে কত পাইছি 6.93, ঠিক আছে, আমরা কিন্তু পাইছি। তো আলটিমেটলি এখন যদি টোটাল ক্যালকুলেশন করি এখান থেকে আমরা কত বলছি 72.15 সেকেন্ড, 72.15 সেকেন্ড, এটা কিন্তু আমার করিমের জন্য কতটুকু সময় লাগে আমরা বের করে ফেললাম। এখন নদীর প্রস্থ বরাবর রহিমের বেগ,
কত দেওয়া ছিল 7.55 মিটার পার সেকেন্ড, আমরা এটা বের করছি। তাহলে রহিমের জন্য যদি আমরা টাইম বের করি টি আর, সেখানে আমরা কি হবে, নদীর প্রস্থ কত 500 মিটার ডিভাইডেড বাই রহিমের বেগ কত 7.55, তো আলটিমেটলি এটা যদি ক্যালকুলেশন করে কত 66.67 সেকেন্ড, ঠিক আছে 66.67 সেকেন্ড। তাহলে দেখো কার সময় বেশি লাগতেছে, করিমের কিন্তু সময় বেশি লাগতেছে এবং রহিমের কিন্তু সময় কম লাগতেছে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে এইভাবে তুলনা করে দিই, টি করিম ইজ গ্রেটার দেন টি রহিম, ঠিক আছে টি রহিম। তাহলে আলটিমেটলি কি দাঁড়াইলো যে রহিম করিমের থেকে আগে অপর পারে পৌঁছাবে, ঠিক আছে। খুবই সহজ ম্যাথ, জাস্ট খালি কনসেপ্ট বসায় ম্যাথ বের করবা, অ্যান্সার বের করবে, তাইলে মোটামুটি ম্যাথটা সলভ হয়ে যাবে, ঠিক আছে। এখানে বেশি জটিলতা কোনো কিছু দেয় না, এবার বেশি যে একদম ইজি তাও কিন্তু না, তোমার একটু বুঝে ম্যাথটা করা লাগবে, ঠিক আছে, একটু বুঝেই কিন্তু ম্যাথটা করা লাগবে। তাহলে চলো দেখি আজকের আমাদের এই ক্লাসের লাস্ট সৃজনশীল, আমাদের 5 নম্বর সৃজনশীল তো কি বলছে, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে পি কিউ আর, যেখানে পি কিউ আর প্রসঙ্গকে তিনটা অবস্থান নির্দেশ করে। কমন কথাবার্তা, পি এর উপর কিউ এর লম্ব বিক্ষেপ বের করো, ঠিক আছে, পি এর উপর কিউ এর লম্ব বিক্ষেপ বের করো। তো ক নম্বর কোয়েশ্চেন, তো ক নম্বর কোয়েশ্চেনে দেখো পি বিন্দুর অবস্থান ভেক্টর যদি আমরা পি ভেক্টর এইভাবে লিখে ফেলি ওই রকম তাড়াতাড়ি করার জন্য আই প্লাস 2j মাইনাস কে, ঠিক আছে। এখানে আর একটু শুদ্ধ ভাষায় আমরা বলতে পারি, যদি কোনো শুদ্ধ ভাষায় বলতে পারতাম সেটা হচ্ছে যে কোনো ভেক্টর মূল বিন্দু এর সাপেক্ষে পি এর অবস্থান ভেক্টর, এত কিছু ভাই এলাকার টাইম নেই, ঠিক আছে। তো তারপরে আমরা কিউ ইকুয়াল টু কি লিখতে পারি, কিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে মাইনাস 2i প্লাস জে প্লাস কে, এটা আমরা কিন্তু এখান থেকে লিখতে পারি, ঠিক আছে। এখন তাহলে পি এর উপর কিউ এর লম্ব বিক্ষেপ যদি বের করতে চাই তাহলে আমাদের কি জানতাম, আমরা কিন্তু আগে এই কনসেপ্টটা ক্লিয়ার করছিলাম, ঠিক আছে। তাহলে কি হবে, পি ডট কিউ ইজ ইকুয়াল টু কি হবে, পি কিউ কস থিটা, এখান থেকে আমাদের কি পি কিউ কস থিটা, তাহলে আমাদের পি এর উপর, ঠিক আছে, পি এর উপর, তার মানে আমাদের হবে কি কিউ কস থিটা ইজ ইকুয়াল টু পি ডট কিউ ডিভাইডেড বাই কি হবে পি, পি এর উপর মানে কি পি এর মানের উপরে এটা ডট গুণন হবে, এই জিনিসটা মনে রাখলে মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে। তো চলো এখন এখানে যদি ক্যালকুলেশনটা করো, পি ডট কিউ করলে কত হয় -2 +2 -1, আর পি এর মান কত, পি এর মান কত আসে 1 স্কোয়ার করলে 1, 2 স্কোয়ার করলে 4 আর 1, তাহলে 6 √6, ঠিক আছে √6। তাহলে এখানে আমাদের আসে কত -1 ডিভাইডেড বাই √6, ঠিক আছে। তাহলে লম্ব বিক্ষেপ কত আসে -1 ডিভাইডেড বাই √6। প্রথম পোর্শন শেষ। তো দেখো কি বলছে, যে খ নম্বর পোর্শনটা কি বলছে, খ নম্বর প্রশ্নটা কি বলছে যে পি কিউ এবং আর বিন্দু ত্রয়ের ক্রম সংযোজন দ্বারা উৎপন্ন ভেক্টরগুলো দ্বারা গঠিত একটি সমকোণী ত্রিভুজ গঠন করে কিনা সেটা দেখাইতে বলছে, সমকোণী ত্রিভুজ গঠন করে কিনা সেটা দেখাইতে বলছে, ঠিক আছে। দেখো আগে এইটার জন্য আমি পুরাটুকু করে দেখাইতে পারবো না, একটু শর্টে তোমাদের দেখাই দিই। তো এখানে বলছে কি পি বিন্দুর অবস্থান ভেক্টর পি, আমরা তো আগেই লিখছিলাম যে আই প্লাস 2j মাইনাস কে, ঠিক আছে, কিউ, কিউ ইকুয়ালটা আমরা কি লিখছিলাম -2i প্লাস জে প্লাস কে, ঠিক আছে। আর এখানে কি আছে আর, আর ইকুয়াল আমরা কি লিখছিলাম 3i প্লাস জে মাইনাস 2k, ঠিক আছে। এখন কিন্তু পি কিউ আর এর ভেক্টরগুলো অবস্থান ভেক্টরগুলো লিখছি, এখন আমাদের এখান থেকে পি কিউ এগুলো বের করতে হবে, ঠিক আছে। তাহলে সুতরাং এখানে লেখো পি কিউ, আমাদের পি কিউ ভেক্টরটা কত আসে -3i মাইনাস জে মাইনাস সরি +2k, ঠিক আছে +2k। আচ্ছা পি কিউ বের করা শেষ, এখন আমরা কি কিউ আর, কিউ আর এখান থেকে যদি আমরা কিউ আর বের করি তাহলে আমরা এখানে কি পাবো যে 5i মাইনাস 3k, ঠিক আছে। এখান থেকে আমরা কিউ যদি বের করি 5i মাইনাস 3k। আবার এখানে যদি আমরা আর পি বের করি তাহলে এখান থেকে আমরা কি পাবো -2i প্লাস জে প্লাস কে, আমরা এই জিনিসটা পাই গেলাম। তো এখন আমাদের করতে হবে, যদি সমকোণী ত্রিভুজ যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে এই যে তিনটা বাহু, তিনটা বাহুকে রিভার্সে ডট গুণন করে দেখতে হবে যে আলটিমেটলি এখানে জিরো আসে কিনা, ঠিক আছে, জিরো আসে কিনা সেই জিনিসটা। এখন যদি একটা জিরো এসে যায় তাহলে আমরা মনে করবো যে এটা সমকোণী ত্রিভুজ। তাহলে চলো আমাদের প্রথমে কি পি কিউ ডট কিউ আর করি, প্রথমে আমরা কি পি কিউ ডট কিউ আর করি। তাহলে এখন পি কিউ ডট কিউ আর যদি করো তাহলে দেখো এখান থেকে যদি ডট গুণনটা করো পি কিউ কি আর যদি ডট গুণন করে তাহলে এখান থেকে আমাদের কত আসে,
এখান থেকে আমাদের আসতেছে হচ্ছে -15 -6 ইজ ইকুয়াল টু কি -21। এটা কি নট ইকুয়াল টু 0, তার মানে এটা কি ডট গুণনে হয় নাই, পড়ে নাই। এখন আমরা কি করব, পি কিউ আর পি করবো, ঠিক আছে, পি কিউ আর পি করবো। তাহলে এখন যদি আমরা করি পি কিউ আর পি, এটা যদি করি পি কিউ আর পি করলে এখানে কি আসতেছে 6 - 1 + 2, ঠিক আছে। তো আলটিমেটলি এটা কত 7, এটাও কিন্তু জিরোর সমান না, ঠিক আছে। তো আমাদের এখানে লাস্ট একটা সুযোগ আছে, সেটা কি কিউ আর 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 পি, কিউ আর 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 পি, ঠিক আছে, কিউ আর 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 পি। তো কিউ আর 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 পি করলে দেখা যাচ্ছে যে -10 -3 ইকুয়াল টু কি -13, এটাও কিন্তু জিরো হয় নাই, ঠিক আছে। তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি, যে আমরা বলতে পারি যে এই যে পি কিউ আর এই বিন্দুত্রয় দ্বারা গঠিত, হ্যাঁ, গঠিত ভেক্টর গুলা কখনোই কি সমকোণী ত্রিভুজ গঠন করতে পারে না। কারণ কি, কারণ কি আমরা যেখানে এই ডট গুণনগুলো করলাম, ডট গুণনগুলো জিরো আসে নাই। এখন কোনো একটি ভেক্টর লম্ব হওয়ার সত্ত্বেও কি ডট গুণন জিরো হইতে হবে। আর লম্ব যদি কোনো একটা ত্রিভুজের একটি কোণ যদি সমকোণ হয়, বা একটি ত্রিভুজের দুইটা বাহু যদি পরস্পরের উপর লম্ব হয়, তাহলে কিন্তু সেটা সমকোণী ত্রিভুজ হিসেবে কল্পনা করা যায়। এখানে কিন্তু ডট গুণন জিরো হয় নাই, তার মানে আমরা এখানে বলতে পারি যে এখানে কোনোটা সমকোণী ত্রিভুজ গঠন করে না, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ গঠন করে না। এটা দিয়ে এইভাবে দেখানোর পর এখানে লাস্ট পর একটা লাইন লিখে দেবা যে সমকোণী ত্রিভুজ গঠন করে না, ঠিক আছে। তো তাহলে ভাই আজকে আমরা 5টা সৃজনশীল সলভ করলাম প্রথম পোর্শনে, সৃজনশীলের প্রথম পোর্শনে আরো এরকম 5টা ম্যাথ আছে। তো এই 5টা ম্যাথের ভিতরে সবগুলাই বোর্ডে আসা কোয়েশ্চেন। দেখা গেছে যে বোর্ডে কিছু কিছু কোয়েশ্চেনগুলো সহজ আসছে, আবার কিছু কিছু জায়গাগুলো একটু কনসেপচুয়াল কোয়েশ্চেন আসছে, ঠিক আছে। যে কনসেপচুয়াল কোয়েশ্চেনগুলো তোমাদের একটু হালকা প্র্যাকটিস করা লাগবে, ঠিক আছে, হালকা একটু প্র্যাকটিস করা লাগবে, এবং কনসেপ্টগুলো একটু ফুল ক্লিয়ার থাকা লাগবে। কনসেপ্টগুলো ক্লিয়ার থাকার পাশাপাশি আবার তোমাদের একটু বেশি প্র্যাকটিস থাকবে, নাহলে কিন্তু আসলে ভাইয়া পরীক্ষার হলে যায় একদম প্রশ্ন দেখে ম্যাথগুলো কিন্তু সলভ করা খুব চারটিখানি কথা না। এই যে আমি ম্যাথগুলো করতেছি, আমার কিন্তু ম্যাথগুলোর উপর আগে একটু হালকা প্রিপারেশন নিয়ে পরে কিন্তু আমাদের ম্যাথগুলো তোমাদের করাই যেত, ঠিক আছে। হ্যাঁ, এগুলা কিন্তু যদি ভাই তুমি একটু প্র্যাকটিসের উপরে না থাকো বা বারবার রিভিশনের উপরে না থাকো, একটা টাইমে যায় দেখবা কি যে তোমরা ম্যাথগুলো দেখে মনে হচ্ছে পারি, কিন্তু ম্যাথ যখন তোমাকে করতে দিবে তখন কিন্তু অর্ধেকে যাই তুমি আটকে যাবা, বা প্রথম দিকে যাই ম্যাথগুলা করতে পারবে না, লাস্টে দেখে উল্টা পাল্টা হয়ে যাবে, ঠিক আছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে বারবার এগুলো প্র্যাকটিস করো, দেখবা যে তোমাদের কাছে এগুলো ইজি হয়ে যেতেছে, ঠিক আছে। তো আমরা পরবর্তী ক্লাসে এরপরের যে সৃজনশীলটা আছে সেটা থেকে শুরু করব। সেই পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার জন্য আহ্বান করা হলো। তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।